এটা হলো দ্বিতীয় পার্ট। প্রথম পার্টের লিঙ্ক প্রেসক্রিপশনে দেওয়া আছে। তখনই সেই ছেলেটি পার্কও এখান দিয়ে যেতে যেতে এইসব দেখতে লাগে। এখানে গামিন শুধু কোনোভাবে খাতাটি জ্বলে যাওয়া থেকে বাঁচাতে চাইছিল, কিন্তু খাতাটি পুরোপুরি পুড়ে নষ্ট হয়ে যায়। এতে গামিন বেশ রেগে যায়। সেই ইয়নুকে বলে যে সেহনকে ক্ষমা যাও, কিন্তু ইয়নু একটি কুঠার দিয়ে গামিনকে আক্রমণ করে, কিন্তু গামিন তাকে মার্শাল আর্ট দিয়ে মারে এবং একটি মাত্র ঘুষিতেই কুঠারটি জানলা ভেঙে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর গামিন ইয়নুয়ের ঘুষি থেকে বাঁচতে বাঁচতে তাকে নিচে ফেলে দেয়। তখনই ইয়নু তার ওপর জ্বলন্ত ব্যাগ ছুঁড়ে মারে। সবাই এটা দেখছিল এবং গামিন সেই ব্যাগটির লাথি মেরে আবার ইয়নুর দিকে ছুঁড়ে মারে, যার ফলে ইয়নু দেয়ালে গিয়ে লাগে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। গামিন তাকে বলে যে মরার আগে সেহনকে ক্ষমা চেয়ে যা। সেহনও এইসব দেখছিল। তার উপলব্ধি হয় যে গামিন তার কতটা চিন্তা করে। গামিন সত্যিই তার সাথে পড়তে চাইতো। সেহন এখন গামিনের কাছে আসে, যেখানে গামিন তাকে বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার খাতার যত্ন নিতে পারিনি। কিন্তু সেহন রাগের মাথায় তাকে ডাস্টবিনে ফেলে দেয়, কারণ সেটা বাঁচানোর জন্য গামিন নিজের হাত পুড়িয়ে ফেলেছিল। সেহন বলে যে ঠিক আছে, আমি তোমার স্টাডি গ্রুপে যোগ দেব। এতে গামিন বেশ খুশি হয়ে যায়। এখানে মিসলি এবার দৌড়ে ক্লাসে আসেন। তিনি আগুন দেখে তখনই অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে সেটা নিভিয়ে দেন। তখনই স্কুল পরিদর্শকও এখানে চলে আসেন। তিনি বুঝে যান যে গামিন এখানে সহিংসতা ছড়িয়েছে এবং স্কুলের নিয়ম ভেঙেছে। এরপর যখন গামিন একটি ঘরে বসেছিল, তখনই সেহন গামিনের কাছে আসে এবং তাকে তার চশমাটি দেয়, যা লড়াইয়ের সময় নিচে পড়ে গিয়েছিল। গামিন বলে যে তুমি এখান থেকে চলে যাও, যদি শিক্ষকেরা আমাকে তোমার সাথে এখানে দেখে তাহলে তোমারও শাস্তি হতে পারে। সেহন তাকে ধন্যবাদ জানায়, কারণ গামিন তার জন্যই লড়াই করেছিল। এবার তখনই মিসলি এবং উপাধ্যক্ষের সাথে স্কুল পরিদর্শক এখানে চলে আসেন। সেহন তখনই বেরিয়ে যায়। সে তার ক্লাসের দিকে যেতে লাগে। সব লোকজন তাকে দেখে একপাশে সরে যেতে থাকে। তখনই সেহনের উপলব্ধি হয় যে তার পেছনে কেউ একজন আছে এবং সব বাচ্চারা সেই তিনজন ছেলেকে দেখে ভয়ে একপাশে সরে যাচ্ছিল। সেই ছেলেরা ইয়নুকে ধরে স্কুলের 1 নম্বর যোদ্ধা এবং বস হানের কাছে নিয়ে আসে। এখানে হানের সাথে তার সবচেয়ে কাছের সঙ্গী হুয়ানও ছিল, যার হাতে একটি বন্দুক ছিল। ইয়নু হানকে দেখে বেশ ভীত ছিল, আর অন্যদিকে অন্য ভবন থেকে সেই ছেলেটি পার্কও এইসব হতে দেখছিল। অন্যদিকে সেই ঘরে উপাধ্যক্ষ নিজের সম্মান বাঁচানোর জন্য গামিনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন, কিন্তু মিসলি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে চলে যান। তিনি বলেন যে এইসব ভুলেই বাচ্চাটির নয়, বরং আমাদের স্কুলের। আমরা শুধু একজন স্কুল পরিদর্শকের এত চিন্তা করছি, যেখানে আমাদের স্কুলের 600 জন বাচ্চার চিন্তা করা উচিত। উপাধ্যক্ষ এটা শুনে রেগে যান এবং বলেন যে এই ছেলেটি সহিংসতা ব্যবহার করেছে। মিসলি বলেন যে এর কাছে আর কোনো উপায় ছিল না, আর আমি গত কয়েকদিনে এই স্কুলে যা দেখেছি তা দেখে তো আমার মনে হয় যে হয়তো এই স্কুলের বাচ্চারা সহিংসতা ছাড়া নিজেদেরকে বাঁচাতেই পারবে না। এই সব শুনে স্কুল পরিদর্শক বলেন যে তুমি তো একেবারেই বদলাওনি মিসলি হোং। ও, আমার মনে পড়ে গেছে, আমি তোমাকে কোথায় দেখেছিলাম। তুমি শিক্ষক প্রত্যয়ন পরীক্ষায় প্রথম হয়েছিলে, কিন্তু তারপরও তুমি শিক্ষক হবার জন্য নিবন্ধন করনি। উপাধ্যক্ষ এবং গামিন এটা শুনে অবাক হয়ে যায় যে মিসলি সেই পরীক্ষায় প্রথম হয়েছিলেন। গামিনের মনে পড়ে যে মিসলি একবার তাকে বলেছিলেন যে তাকে এমন একজন শিক্ষক হতে হবে যিনি অন্য লোকেদের উপর ভালো প্রভাব ফেলবেন। এবার এখানেই স্কুল পরিদর্শক বলেন যে আমাকে বলো মিসলি, তুমি এই স্কুলকে কিভাবে উন্নত করতে পারো। মিসলির কোনো ধারণা আসে না, তাই তিনি গামিনীর স্টাডি গ্রুপের ব্যাপারে এদেরকে জানিয়ে দেন এবং বলেন যে স্টাডি গ্রুপের ধারণা এই শিক্ষার্থীরই ছিল, আমি তার স্টাডি গ্রুপ বানাতে সাহায্য করব, এর মাধ্যমে আমরা স্কুলকে উন্নত করতে পারি। উপাধ্যক্ষ বলেন যে আপনি এইসব বাজে কথায় জড়াবেন না, কিন্তু স্কুল পরিদর্শকের স্টাডি গ্রুপ বানানোর ধারণাটি পছন্দ হয়ে যায়। তিনি গামিনকে বহিষ্কার করতেও নিষেধ করে দেন। এর পরের দিন গামিন সকালে উঠেই তার অনুশীলন করে এবং তার মা ঘুম থেকে তোলার আগেই আবার এসে শুয়ে পড়ে। সে তার মাকে না জানিয়ে বছরের পর বছর ধরে সকালে অনুশীলন করছিল। এরপর স্কুল যাবার সময় গামিন সেহনকে খুঁজে পায়। গামিন তাকে নিজের স্টাডি গ্রুপের ব্যাপারে জানায় এবং বলে যে আমাদের স্টাডি গ্রুপ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনুমোদিত হবে। অন্যদিকে উপাধ্যক্ষ মিসলির সামনে একটি শর্ত রাখেন এবং বলেন যে যদি স্টাডি গ্রুপ ব্যর্থ হয় তাহলে তোমার চুক্তিও এই স্কুলের সাথে শেষ করে দেওয়া হবে, মানে মিসলিকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এবং মিসলিও রাজি হয়ে যান। এরপর তিনি গামিন এবং সেহনকে জানান যে আমাদেরকে 2 সপ্তাহের মধ্যে নিজেদের স্টাডি গ্রুপে আরও 3 জন লোককে যুক্ত করতে হবে। 5 জন হবার পরই স্টাডি গ্রুপকে একটি ক্লাব হিসেবে গ্রহণ করা হবে। এই কথা শুনে দুজনই একটু ঘাবড়ে যায়, কিন্তু মিসলি এদেরকে নেপোলিয়নের বাণী শুনিয়ে অনুপ্রাণিত করেন এবং গামিনে উদ্যমী হয়ে যায়। সে সেহনের সাথে মিলে পুরো স্কুলে স্টাডি গ্রুপের পোস্টার লাগাতে থাকে এবং বেশ কিছু বাচ্চাও তাদের দেখছিল। গামিন ভাবে যে হয়তো আমাদেরকে 10 জনেরও বেশি বাচ্চা পাওয়া যাবে যারা স্টাডি গ্রুপে যোগ দিতে চায়। এরপর তারা দুজনে লাইব্রেরিতে বসে অপেক্ষা করতে থাকে। গামিনের কাছে একজন শিক্ষার্থীর ফোনও আসে, কিন্তু তাকে স্টাডি গ্রুপে যোগ দিতে হবে না। সে বলে যে আমি সামনের স্কুলের একটি মেয়েকে পছন্দ করি, আমি কি কিছু টিপস পেতে পারি যাতে আমি তার কাছে যেতে পারি। গামিন হতাশ হয়ে ফোনটা কেটে দেয়। তখনই একজন ছেলে রেগে এখানে আসে। গামিনের মনে হয় যে অবশেষে তারা তাদের তৃতীয় সদস্যকে পেয়ে গেল, কিন্তু আসলে সেই ছেলেটি জানতে পেরেছে
গিয়েছিল যে কেউ ইয়নভুকে মেরে হারিয়ে দিয়েছে, এবং যেহেতু এই ছেলেটি পুরো 10ম শ্রেণীতে 3 নম্বর যোদ্ধা ছিল, তাই এখন সে গামিনকে মারতে চায়। কিন্তু গামিনের মনে হয় যে সে স্টাডি গ্রুপে যোগ দিতে চায়। গামিন খুশি হয়ে তাকে কাছে নিয়ে আসে এবং ফর্ম খুঁজতে লাগে। সেই ছেলেটি গামিনকে আক্রমণ করে, কিন্তু গামিন অজান্তেই তার থেকে বাঁচতে থাকে, এবং যখন গামিন লকার খোলে তখন দরজাটি তার মুখে লাগে, যার ফলে সেই ছেলেটি এখানেই অজ্ঞান হয়ে যায়। আর বাকি বাচ্চারাও বাইরে থেকে এইসব দেখছিল। তারা ভাবে যে গামিন তো খুব দুর্দান্ত যোদ্ধা। সেহন এটা দেখে অবাক হয়ে যায়। এরপর পুরো স্কুলে অন্য ছেলেরা বাকিদেরকে এই কথা বলতে থাকে যে ওই ছেলেটি গামিন তো পুরো দানব, সে খুব খারাপভাবে সেই 3 নম্বর র্যাঙ্কের জনকে হারিয়ে দিয়েছে। এদিকে গামিন সেহনকে বলে যে ওই ছেলেটা কি আবার এখানে আসবে, জানি না সে কি। নিজে নিজেই অজ্ঞান হয়ে গেল। সেহন তাকে বলে যে অপেক্ষা করো না, সে আর ফিরে আসবে না। সে এখানে স্টাডি গ্রুপে যোগ দিতে আসেওনি। এবার তখনই গামিন ওঠে, যার ফলে সেহন তো ভয়ই পেয়ে গিয়েছিল। গামিনের কাছে একটি নতুন বুদ্ধি এসেছিল। সে এখন সেহনের সাথে নিজে অন্য বাচ্চাদেরকে দেখতে লাগলো, কারণ গামিনের একটি প্রতিভা আছে। সে যে কোনো মানুষের চোখ দেখে এটা বলে দিতে পারে যে সেই মানুষটি পড়াশোনা করতে চায় নাকি চায় না। গামিন এখন সব জায়গায় যায়, কিন্তু সে যেখানেই যায় সেখান থেকে বাচ্চারা অদৃশ্য হয়ে যায়, কারণ সবাই এখন তাকে ভয় পেতে লেগেছিল। তখনই গামিন এবং সেহনের চোখে পার্ক পড়ে। গামিন তখনই তার কাছে গিয়ে তাকেও স্টাডি গ্রুপের ব্যাপারে জানায় এবং স্টাডি গ্রুপে যোগ দেওয়ার জন্য বলে। কিন্তু পার্ক বলে যে তুমি তো বেশ আত্মবিশ্বাসী, অথবা তোমার কি কোনো পরোয়াই নেই যে তোমার সাথে আসা লোকেদেরকে কতটা কিছু সহ্য করতে হবে। এই বলে পার্ক চলে যায়। অন্যদিকে মিসলি দেখেন যে গামিনের হাতে মার খাওয়ার পর সেই ছেলেটি ইয়নু একবারও স্কুলে আসেনি। মিসলি তাকে ফোন করেন, কিন্তু তার ফোনও লাগে না। এরপর মিসলি তার ঠিকানা বের করে তার বাড়িতেও যান, কিন্তু সেখানেও কেউ ছিল না। অন্যদিকে সেহন গামিনকে বলে যে তুমি স্টাডি গ্রুপেই কেন যোগ দিতে চাও, তুমি কোনো একাডেমি বা অনলাইন ক্লাসে যোগ দাও। গামিন বলে যে সেই সবকিছু আগে থেকেই করেছে, কিন্তু এতে কিছুই হয়নি। সেহন বলে যে তাহলে তুমি পড়াশোনায় এত মনোযোগ দিও না এবং খেলাধুলায় যোগ দাও, তুমি তো এমনিতেই লড়াইয়ে বেশ ভালো। কিন্তু গামিন বলে যে তার পড়াশোনা করতেই ভালো লাগে। এরপর মিসলি এখানে আসেন। তিনি তাদের মেজাজ ঠিক করার জন্য এদেরকে দোকানে নিয়ে যান, যেখানে পড়াশোনার অনেক জিনিসপত্র ছিল, এবং গামিন তো অনেকগুলো কলমই দেখতে থাকে। সে একটি লাল বইও কেনে, যা সে সেহনের থেকে লুকিয়ে রাখছিল। এরপর আইসক্রিম খাওয়ার সময় সেহন এবং গামিন মিসলিকে জিজ্ঞেস করে যে যখন আপনি প্রথম হয়েছিলেন তখন আপনি ইউসুং হাই স্কুলকেই কেন বেছে নিয়েছিলেন, আপনি তো যে কোনো ভালো স্কুলেও যেতে পারতেন। মিসলি বলেন যে প্রথম হওয়ার পর যখন তাকে নিবন্ধন করতে হবে তখন তার জীবনে কিছু একটা হয়ে যায়, যার ফলে সে নিবন্ধন করতে ভুলে যায়। এখন ফিরে যাওয়ার পর মিসলি দেখেন যে একটি লাল বই ভুল করে তার ব্যাগে চলে এসেছে। অন্যদিকে গামিন জানতে পারে যে তার বইটা মিসলির জিনিসের সাথে বদল হয়ে গেছে। অন্যদিকে মিসলি এখন গামিনকে ফোন করতে লাগেন যাতে তাকে জানাতে পারেন যে তার বইটা তার কাছে আছে, কিন্তু তখনই তিনি দেখেন যে তার বাড়ির দরজার তালা ভাঙা আছে। মিসলি ভেতরে দেখেন তো এখানে ইয়নু ছিল, যে তার বাড়িতে ঢুকে পড়েছিল। তার সাথে আরও কয়েকজন ছেলেও ছিল, এবং এই সব লোক সেই ছেলেটি হানের কথা অনুযায়ী মিসলিকে মারতে এসেছিল। মিসলি ইয়নুকে বলেন যে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে আমি পুলিশকে ডাকবো। এই কথাই ইয়নু বলে যে যদি আমি কাজ শেষ না করেই বেরিয়ে যাই তাহলে সেই ছেলেটি হান উল্টে আমাকেই মেরে দেবে। এদিকে গামিন দেখে যে মিসলি তাকে ফোন করেছিলেন। সে আবার ফোন করে, কিন্তু ইয়নু মিসলিকে ফোন তুলতে দেয় না এবং একটি রড দিয়ে তাকে মারতে যেতে লাগে। কিন্তু তখনই আলো বন্ধ হয়ে যায় এবং একজন ছেলে এসে এদেরকে মারে এবং মিসলিকে বাঁচিয়ে লিফট দিয়ে নিয়ে যেতে লাগে। এখানে বাকি সবাইও সিঁড়ি দিয়ে এদের কাছেই আসতে লাগে। তখনই মিসলি দেখেন যে তাকে বাঁচানো সেই ছেলেটি পার্ক, যে তাকে আগেও সাহায্য করেছিল। এখানে পার্ক এখন আবার নিচে পৌঁছে সেই ছেলেদের সাথে লড়াই করে। সে মিসলিকে গাড়ি পার্কিং এর জায়গায় নিয়ে আসে, কিন্তু তখন এখানেও আরো অনেক ছেলে এসে যায়। এই সব লোক বেশ বেশি ছিল। মিসলি এই সব লোকেদের সাথে লড়াই করতে নিষেধ করেন, কিন্তু কেউ তাকেও ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এখানে পার্ক মিসলিকে বাঁচানোর জন্য লড়াই করার মেজাজে চলে আসে। এদিকে গামিনও নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। সে মিসলিকে ফোন করছিল, কিন্তু তার ফোন কেউ তুলছিল না। তখনই তার চোখে কিছু ছেলে দ্রুত গতিতে কোথাও যেতে দেখা যায়। সেই লোকগুলো বলছিল যে তারা তাকে খুঁজে পেয়েছে। গামিনীর সন্দেহ হয়ে যায়। অন্যদিকে পার্ক এখন একা একাই সেই লোকেদের ওপর ভারী পড়ছিল। পার্ক এদের সাথে লড়াইয়ে বেশ ভালো ছিল। সে এদেরকে খুব খারাপ ভাবে মারে। তখনই ইয়নু এর মনে পড়ে যে সে পার্ককে কোথাও দেখেছে। পার্ক তো
সেই মহিলাটিরই ছেলে যাকে কেউ রাস্তায় চলতে গিয়ে খুন করে ফেলেছিল এবং পার্কের পেটেও একটি ছুরি মেরেছিল। ইয়নু সেই জায়গায় পার্কের ঘুষি মারে, যার ফলে পার্ক কিছুই করতে পারে না এবং বাকি সবাইও তাকে মারতে থাকে। তখনই মিস লির জ্ঞান ফিরে আসে। তিনি এই সব দেখে তাদের থামাতে বলেন। ইয়নু তাকে মারতে আসতে লাগে, কিন্তু তখনই গামিন এখানে চলে আসে। সেই ইয়নুকে ধরে দূরে ফেলে দেয়, কিন্তু এখন আরো অনেক ছেলেও এখানে চলে এসেছিল। কিন্তু গামিনও লড়াই করার মেজাজে এসে একা একাই এদেরকে বাঁচাতে লাগে। সে একটি ছেলের থেকে চেনও কেড়ে নেয় এবং সেটা দিয়েই মারে। অন্যদিকে গামিনের মা দেখেন যে আজ গামিন তার ভাড়ে নেই, তার উপর সন্ধ্যা আইন আগে ভেঙে দিয়েছিল। এখানেই তাদের গামিনের একটি সময়সূচিও মিলল। সেই সময়সূচিতে নুনচাকু প্রশিক্ষণের কথাও লেখা ছিল। তখন গামিন সেই ভাঙা লোহার শিকল দিয়ে একটি নুনচাকু বানিয়ে সেই ছেলেদের সাথে লড়াই শুরু করলো। সে নুনচাকু মার্শাল আর্টেও বেশ দক্ষ ছিল। গামিন একাই সেই সব ছেলেদের মোকাবিলা করলো। সব ছেলে ভয় পেয়ে ওখান থেকে পালাতে লাগলো। ঠিক তখনই ইয়ন উ, সেই ছেলেটি, একটি কাচের বোতল হাতে নিয়ে গামিনকে আঘাত করতে এলো, কিন্তু পার্ক তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর পার্ক ইয়নুকে মেরে বলল, বল তুই আমার মায়ের হত্যাকাণ্ডের ব্যাপারে কি কি জানিস। পার্ক এতটাই রেগে গিয়েছিল যে সে ইয়নুকে মেরেই ফেলতো। এটা দেখে গামিন পার্ককে থামালো। ইয়ন উও সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে গেল। পার্ক আহত থাকার কারণে তাকে অনুসরণ করতে পারল না। সে ভীষণ রেগে গেল, কারণ সে আজ তার মায়ের হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই জানতে পারল না। সে মিস লিকে বলল যে ছেলেরা এখন পালিয়ে গেল, তুমি তাদের সাথে যা খুশি তাই করতে পারো, কিন্তু এখানে বিচার বলে কোনো জিনিস নেই। আমি আপনাকে এটা এই জন্য বলছি কারণ আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। এই কথা বলে সে চলে যেতে লাগলো। গামিন তাকে সামলালো। পার্ক বলল, তুমি স্টাডি গ্রুপের কথাও ভুলে যাও। এই ধরনের স্কুলে কোনো স্টাডি গ্রুপ বানানো যাবে না। এরপর মিস লি গামিনকে তার বইটি দিলেন। সেই বইটি ছিল ব্রুস লির মার্শাল আর্টের। এরপর মিস লি নিজের ঘরে ফিরে এলেন। তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন এবং ফোন হাতে নিয়ে পুলিশকে ফোন করতে লাগলেন। ঠিক তখনই তার দরজার ঘন্টা বাজলো। বাইরে সেই ছেলেদের মধ্যে একজন এসেছিল। সে মিস লির কাছে মন থেকে ক্ষমা চাইলো এবং বলল, আমি যদি তার কাছে না শুনতাম তাহলে তারা আমাকেই মেরে ফেলতো। এই সবকিছুই সেই ছেলেটি হান করাচ্ছে। মিস লি বললেন, ঠিক আছে, আমি পুলিশের কাছে অভিযোগ করব না, কিন্তু আমার তোমার কাছ থেকে কিছু জানার আছে। এদিকে গামিন এবং সেহিউন তাদের স্টাডি গ্রুপে নতুন সদস্য আসার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই কেউ তাদের সাথে যোগাযোগ করলো। এরপর দুজনে একটি ক্লাসে গেল, যা মেয়েতে ভরা ছিল, কারণ এই স্কুলটি একটি সম্মিলিত স্কুল। অন্যদিকে মিস লি একজন শিক্ষকের কাছে হানের ব্যাপারে জানতে চাইলেন, কিন্তু সেই শিক্ষক বললেন, মনে হচ্ছে এখনো পর্যন্ত আপনাকে হানের ব্যাপারে কেউ কিছু বলেনি। তিনি বললেন, ম্যাম, এইভাবে হানের ব্যাপারে তথ্য নেওয়ার ছেড়ে দিন, নয়তো আপনার জীবনও ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু মিস লি ভয় পাওয়ার মতো মানুষ ছিলেন না। তিনি এখন হানকেই কথা বলার জন্য ডেকে নিলেন। এদিকে গামিন এবং সেহিউন সেই মেয়েটিকে দেখল যে তাদের স্টাডি গ্রুপে যোগ দেওয়ার জন্য ফোন করেছিল। সেই মেয়েটির নাম ছিল জিউ। সেহিউন তাকে দেখে বলল, এই মেয়েটিকে ছেড়ে দেই। এই মেয়েটি সেই ছেলে ইয়নুর বোন যাকে তুমি মেরেছিলে। এখন এখানে জিউর কাছে কিছু মেয়ে এলো যারা প্রায়ই তাকে জ্বালাতন করত। তারা এখন জিউর এক বন্ধু হৌনের উপরেও হাত তুলতে লাগলো। কিন্তু জিউ তার হাত ধরে বলল, আমি তোকে বলেছিলাম না তুই শুধু আমাকেই যত ইচ্ছে মারতে পারিস, কিন্তু হৌনের গায়ে হাত তুলবি না। এখন সেই মেয়েটি আবার জিউকে থাপ্পড় মারল এবং লাথি মেরে মাটিতে ফেলে দিল। এরপর সে জিউ এবং হৌনের স্টাডি প্ল্যানের উপর চুইংগাম থুতু দিতে লাগলো। কিন্তু ঠিক তখনই গামিন মাঝখানে এসে তাকে বাঁচিয়ে নিল। সে খুব আগ্রহের সাথে জিউ এবং হৌনের স্টাডি প্ল্যানটি দেখল। বন্ধুরা, এটা হলো দ্বিতীয় পার্ট, আর তৃতীয় পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকো।